রুবা একরকম জোর করেই মিশাকে টেনে ক্যাম্পাসের ক্যান্টিনে নিয়ে বসালো। চারিদিকের হইহুল্লোড়ের মাঝেও মিশার মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে। রুবা ওর ব্যাগ থেকে একটা জমকালো বিয়ের কার্ড বের করে মিশার সামনে মেলে ধরলো। দেখ মিশা, কোনো রকম আপত্তি শুনবো না। আগামী মাসে আমার বড় বোনের বিয়ে। তোকে কিন্তু 2 দিন আগে ইয়োকোহামায় আমাদের বাড়ি চলে আসতে হবে। আন্টি আর তুই তোরা না গেলে আমার সব আনন্দ মাটি হয়ে যাবে রে। রুবা বেশ উচ্ছ্বাস নিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। রুবা তখনও অনর্গল বকে যাচ্ছে। বিয়েতে কি পরবে, কি গয়না কিনবে সেসব নিয়ে। কিছুক্ষণ পর দুজনে মিলে ক্লাসরুমে ফিরে গেল। কিন্তু ক্লাসে ঢুকতেই ওরা দেখলো পডিয়ামে রায়ানের বদলে অন্য একজন বয়স্ক জাপানিজ প্রফেসর দাঁড়িয়ে আছেন। ক্লাসের কানাঘুষো শোনা গেল রায়ান কাদেরই গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। সে কোথায় যায়, কি করে, কারোরই তা জানা নেই। কেউ বলেছে সে ব্যক্তিগত ছুটিতে আছে, কেউ বলছে অন্য কোনো শহরে কাজে গেছে। মিশার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ক্লাসের বাকি সবার কাছে রায়ান একজন মেধাবী এবং সুদর্শন শিক্ষক হতে পারে, কিন্তু মিশা তো তাকে ওই দিন দেখেছে এক সম্পূর্ণ অন্য রূপে। কিন্তু মিশার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল কামাকুরার সেই বিভৎস বিকেলের স্মৃতি, রায়ানের সেই নীল চোখের হিংস্রতা, আর তপ্ত রক্তস্রোত যেন এখনও ওর চোখের সামনে ভাসে। আজ সুবার বোনের গায়ে হলুদ। সকালের সোনার রোদ জানালার পর্দা চিরে আসতেই মিশা নিজেকে প্রস্তুত করে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই যেন চিনতে পারছিল না সে। পরনে সবুজ আর হলুদ মায়াবী মিশ্রণে একটি জমকালো সারারা ড্রেস, সামনের চুলগুলো নিখুঁতভাবে ফ্রেঞ্চ বেনি করা, আর পেছনের রেশমের মতো লম্বা চুলগুলো পিঠের ওপর ঢেউ খেলছে। কানে দুল আর চোখে হালকা কাজল। অষ্টাদশীর সেই হারানো জৌলস যেন আজ ক্ষণিকের জন্য ফিরে এসেছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই মিশা দেখল ড্রয়িং রুমের সোফায় সালমা চৌধুরী একা বসে আছেন। তার মুখটা কিছুটা ফ্যাকাশে। মিশা ধীর পায়ে গিয়ে মায়ের পাশে বসলো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে নাকি তোমার? সালমা চৌধুরী একটা ক্ষীণ শ্বাস ফেলে বললেন, হুম, কিছুটা। তুই যা, সাবধানে যাস। মিশা কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। জাপানে আসার পর মা আর মেয়ের মাঝখানে যে অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে তা আজ যেন আরও বেশি স্পষ্ট। সালমা চৌধুরী জোর করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললেন, আরে যা, কিচ্ছু হয়নি আমার। শুধু একটু মাথা ধরেছে। সাবধানে থাকিস ও বাড়িতে। আর কোনো সমস্যা হলে সাথে সাথে কল করবি। মিশা কোনো উত্তর না দিয়ে উঠে পড়ল। তার এই নিঃশব্দ প্রস্থান যেন সালমা চৌধুরীর মনে একটা অজানা হাহাকার তৈরি করল। গাড়ি যখন প্রবাদের বাড়ির সামনে থামল, চারিদিকে তখন উৎসবের আমেজ। গেট জুড়ে গাঁদা ফুলের সজ্জা আর আলোকসজ্জার ঝলকানি। গাড়ি থেকে পা রাখতেই সুবা রঙিন শাড়ি সামলে দৌড়ে এলো। ওরে বাপরে, আজ তো তোকে দেখে বরপক্ষ কোণে পাল্টে ফেলার চিন্তা করবে। সুবার উচ্ছ্বাসিত হাসি আর টানে মিশা বাড়ির ভেতরে পা রাখলো। সুবাদের বাড়িটা এখন যেন এক টুকরো বাংলাদেশ। হলুদের মঞ্চটা হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো, চারিদিকে আত্মীয় স্বজনের হাসাহাসি। সুবা মিশাকে নিয়ে সোজা কনের কাছে নিয়ে গেল। সেখানে আরো বন্ধুদের ভিড়। সবাই মিলেই মিশাকে ছেঁকে ধরলো। সুবা গর্ব করে বলতে লাগলো, দেখলি তো আমার বান্ধবী কত সুন্দরী। মিশা হাসছে, গল্পে যোগ দিচ্ছে। হলুদের অনুষ্ঠানে অতিথিদের আনাগোনা বাড়ছে। উৎসবের ভিড়ে মিশার চোখ আটকে গেল হঠাৎ। কোনার দিকে একটা বাইকের সামনে দাঁড়িয়ে থাকা পরিচিত অবয়বটা দেখে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে কি ভুল দেখছে? না, ওটা তো রাহাত ভাইয়া। মিশা প্রায় দৌড়ে রাহাতের সামনে গিয়ে দাঁড়ালো। রাহাত ভাইয়া? রাহাত চমকে তাকাতেই একগাল হাসল। আরে মিশা, তুমি এইখানে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুবা আমার বেস্ট ফ্রেন্ড, ওর বোনেরই আজ বিয়ে। মিশা বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। আপনি এখানে কি করে? রাহাত হাসতে হাসতে বলল, দুনিয়াটা আসলেই ছোট মিশা। যার সাথে সুজুতির বিয়ে হচ্ছে সেই বর আমার বেস্ট ফ্রেন্ড। আর এই যে এটা হলো আমার কলিজার টুকরা বন্ধু রাহাত বাইকে বসা লোকটার দিকে ইঙ্গিত করে বলল, রায়ান। ও হলো জেবার কাজিন মিশা। রায়ান পেছনে ফিরে ঘুরে থাকায় মিশা রায়ানের মুখটা দেখতে পাচ্ছিল না। কিন্তু রায়ান নামটা শুনেই মিশার বুকের ভিতর শিরশিরানি শুরু হলো। তবে কি কলেজের সেই রহস্যময় প্রফেসর বাইকে বসে থাকা মানুষটা
ধীর লয়ে ঘুরে দাঁড়াতেই মিশার চোখের সাথে সেই পরিচিত নীল চোখের সংঘর্ষ হলো। মিশা স্তব্ধ, সেই অবাধ্য ঝাঁকড়া চুল আজ পরিপাটি করে আঁচড়ানো, পরনে কুচকুচে কালো পাঞ্জাবি আর কাঁধে খুব আভিজাত্যের সাথে জড়ানো ধূসর রঙের একটা চাদর। রায়ানের চেহারায় সেই খুনি মেজাজ নেই, বরং এক মায়াবী আভিজাত্য খেলা করছে। রায়ান ঠোঁট বাঁকিয়ে সেই নেশালো হাসিটা দিল, খুব নিচু স্বরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিশা। মিশা ইতস্তত করে কাঁপা কাঁপা হাতটা মেলালো রায়ানের বড় হাতের তালুতে। স্পর্শটা শীতল, কিন্তু এক তীব্র আধিপত্যের। রাহাত তখন উত্তেজনায় বলে যাচ্ছে, রায়ান আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। ও না থাকলে হয়তো আজ এইখানে আসাই হতো না আমার। রাহাত আর অহনা গাড়িটা যখন কামাকুড়া নির্জন রাস্তায় রায়ানের ডুপ্লেক্স বাড়ির দিকে ছুটছিল, রাতের নিস্তব্ধতা চিরে ইঞ্জিনের গর্জন যেন রাহাতের অস্থিরতাকেই প্রকাশ করছিল। রায়ান আজ সুবাদের বাড়ির অনুষ্ঠান থেকে যেভাবে হুট করে নিরুদ্দেশ হলো, তাতে রাহাতের ষষ্ঠ ইন্দ্রিয়ও কোনো এক বিপদের আভাস দিচ্ছে। এই শালা আসলেই একটা জানোয়ার। রাহাত স্টিয়ারিংয়ে জোরে থাপড় মেরে চেঁচিয়ে উঠল, সবাইকে টেনশনে রেখে শালা ফোনটা পর্যন্ত ধরছে না। কল বেজে বেজে কেটে যাচ্ছে, কিন্তু ওই হারামির কোনো খবর নেই। একদিন আমায় মেরেই ফেলবে এই শালা। অহনা পাশে বসে রাহাতের কাঁধে হাত রাখল। শান্ত হ রাহাত, চল বাড়ি গিয়ে দেখি আসলে কি হয়েছে। হয়তো কোনো ঝামেলায় ফেসে গেছে। অহনা আর রাহাত যমজ ভাই বোন। জন্মের সময় মাকে হারানোর পর থেকে তারা একে অপরের ছায়া, আর এই ছায়ার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে রায়ান আর নীরব। এই চারজন যেন চার দেহ এক প্রাণ, কিন্তু এই চারজনের মধ্যে রায়ানই সবচেয়ে উচ্ছৃঙ্খল আর বেপরোয়া। কখন কার বুকে তপ্ত সীসা গেঁথে দেবে কিংবা কার সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই রায়ানকে নিয়ে রাহাতের দুশ্চিন্তাটা সব সময় পাহাড় সমান থাকে। মিনিট 10-এর মধ্যে ওরা রায়ানের বাড়ির সামনে পৌঁছালো। পরিচিত পিনকোড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা ওদের গ্রাস করলো। ওরা পাগলের মতো লিভিং রুম, কিচেন আর ডাইনিংয়ে রায়ানকে খুঁজতে লাগলো। ঠিক তখনই সিঁড়িতে ধীর গতির পায়ের শব্দ পাওয়া গেল। ওরা মুখ তুলে দেখলো রায়ান হাতে একটা ধোয়া ওঠা কফির কাপ নিয়ে অত্যন্ত আয়েশ করে নিচে নামছে। ওর শান্ত ভাবভঙ্গি দেখে রাহাত আর অহনা যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি রেগে গেল। রায়ান ওদের হাঁসফাঁস করার চেহারা দেখে ঠোঁট বাঁকিয়ে এক বিদ্রুপাত্মক হাসি দিল। কিরে, ডাকাতি করে ধান দিয়ে এদিক ওদিক লাফালাফি করছিস নাকি? রায়ানের এই ক্যাজুয়াল খোঁচা রাহাতের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে এক লাফে গিয়ে রায়ানের বুকের টি শার্ট খামচে ধরল। তুই কল কেন ধরছিলিস না শালা? তোর কি একবার মনে হলো না আমরা তোকে নিয়ে কি অবস্থায় আছি? সুবাদের ওইখানে হুট করে উধাও হয়ে গেলি, তারপর এই ফোন বন্ধ। তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? রায়ান কফির কাপে একটা চুমুক দিয়ে খুব শান্ত স্বরে জবাব দিল। বিজি ছিলাম। রাহাত তাকে একটা ধাক্কা দিয়ে পিছিয়ে দিল। কি কাজে বিজি ছিলি? ওটা কি আমাদের বলা যাবে না? আমরা কি তোর কেউ না? আর মাঝে এই এক সপ্তাহে তুই কোথায় মরেছিলি? কাঞ্জিকে শায়েস্তা করার পর 7 দিন তোকে কেউ দেখেনি, কোনো খোঁজ খবর নেই। কার বুকে গুলি চালিয়ে আবার রক্তস্নান করলি যে বন্ধুদের থেকে সব গোপন করতে হচ্ছে? রায়ান রাহাতের সেই উত্তপ্ত ধাক্কা আর অস্থিরতাকে থোড়াই কেয়ার করে ধীর পায়ে সোফায় গিয়ে বসলো। রাহাতের কফির কাপটা টেবিলের ওপর রাখলো। সে দীর্ঘশ্বাস ফেলে তার নীল চোখ দুটো বন্ধুদের দিকে নিবদ্ধ করে শান্ত স্বরে বলল, রিল্যাক্স ব্রো, বলছি সব। রাহাত আর অহনা নিজেদের উদ্বেগ চেপে রেখে রায়ানের ঠিক উল্টো পাশে সোফায় বসলো। রায়ান এবার সামনের দিকে একটু ঝুঁকে এসে কণ্ঠস্বর নামিয়ে আনলো, কাল রাতে শিশুদের বাড়ি ঘেরাও করবে ওরা। এটা কোনো সাধারণ হামলা নয়। ওরা প্রতিটি গেট, প্রতিটি গলিপথ আগে থেকে ব্লুপ্রিন্ট করে রেখেছে। সুবাদের বাড়ির ওই গায়ে হলুদের ভিড়ের মাঝে ওর ছদ্মবেশ ছড়িয়ে ছিটিয়েছিল। আমাদের খুব সাবধানে আর অ্যালার্ট থাকতে হবে। রাহাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, ওরা কারা? আর সুজুতিদের সাথে বা ওদের কি শত্রুতা? রায়ান একটা শীতল হাসি দিয়ে বলল, শত্রুতা শিশুদের সাথে নয়, শত্রুতা হাফিজ চৌধুরীর ব্যবসা আর তার সেই সুন্দরী কন্যার সাথে। কাঞ্জির লোকজন শুধু একটা ইশারা পাওয়ার অপেক্ষা আছে। অহনা বিচলিত হয়ে বলে উঠল, কিন্তু মিশা, ও তো ওখানেই আছে, ওর কি হবে?
রায়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে সমুদ্রের গর্জনের দিকে কান পাতল। সে বিড়বিড় করে বলল, তোরা শুধু সুজতির বাড়ির পেছনে গেটটা নজরে রাখিস, বাকিটা আমার উপর ছেড়ে দে। রাহাতের মনে হলো রায়ান যেন কোনো বড় যুদ্ধের সেনাপতি, কিন্তু এই যুদ্ধের ময়দানে দাবার গুটি কারা তা এখনও ধোঁয়াশায় ঘেরা। আজকের আবহাওয়াটা বেশ গুমোট, তবে সেজুতির বিয়ের আসরে তার বিন্দু মাত্র রেশ নেই। জাপানের ইয়োকোহামায় হলেও অনুষ্ঠানটা একদম নিখাত বাঙালি ঢঙে সাজানো হয়েছে। গাঁদা ফুলের সুবাস, উজ্জ্বল আলোকসজ্জা, সব মিলিয়ে মনে হচ্ছে এ যেন এক টুকরো বাংলাদেশ। মিশা আজ পড়েছে ধবধবে সাদা রঙের একটা লং গাউন। গাউনের সূক্ষ্ম কাজগুলো চাঁদের আলোর মতো চকচক করছে। তার ঘন কালো রেশমি চুলগুলো চমৎকার করে বেনি করা, যার ফাঁকে ফাঁকে গুজে দেওয়া হয়েছে ছোট ছোট সাদা পাথর। তাকে দেখে মনে হচ্ছে যেন শরতের নীল আকাশে ভাসমান একখণ্ড তুলতুলেই সাদা মেঘ। সুবা এসে মিশার গাল টিপে দিয়ে বলল, আজ তোকে দেখে যা অবস্থা, বরপক্ষ যদি ভুল করে তোকে কবুল বলে দেয় তবে কিন্তু আমি তাই নই। মিশা লজ্জামাখা এক ম্লান হাসি দিয়ে সুবার পিঠে আলতো চাপড় দিল। ঠিক তখনই বিয়ের গেটে বরযাত্রীর আগমন ঘটল। ধুমধাম করে বরপক্ষ আসলেও রায়ান, রাহাত আর অহনা ওসবের আমেজ ছাপিয়ে শিকারীর মতো সতর্ক। রায়ান কালো ফর্মাল স্যুট পরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে এক জীবন্ত রাডার। গেট দিয়ে ঢোকার সময় তার তীক্ষ্ণ নজর ভিড়ের মাঝে মিশে থাকা চারজন সন্দেহজনকে চিনে নিয়েছে। তাদের হাঁটা চলা আর চোখের ইশারা বলে দিচ্ছে এরা সাধারণ অতিথি নয়। রায়ান আর চোখে রাহাত আর অহনাকে সিগন্যাল দিল। ওরা দ্রুত এক কোনায় গিয়ে ফিসফিস করে বলতে লাগলো। টার্গেট পজিশন নিয়েছে। রায়ানের কণ্ঠস্বর বরফের মতো শীতল। রাহাত, তুই ব্যাকডোর সামলা। আহ না, তুই মিশার আশেপাশে থাকবি, কোনো ভুল যেন না হয়। রায়ান ভিড়ের মাঝেই বরাবর মিশাকে চোখে চোখে রাখছিল, কিন্তু হঠাৎ এক মুহূর্তের জন্য একদল অতিথি সামনে চলে আসায় দৃষ্টি বিচ্ছিন্ন হয়ে গেল। ভিড় সরতেই রায়ানের বুকটা ধক করে উঠল। মিশা সেখানে নেই। রাহাত, আহ না, মিশা নেই। রায়ানের গলার স্বর এক আদিম আতঙ্ক। তিনজন ঝড়ের বেগে বাড়ির চারপাশ আর বাগান খুঁজতে শুরু করলো। হঠাৎ রায়ানের চোখ পড়ল পেছনের বাগানের এক শুনশান অন্ধকারের গলির দিকে। দূরে দেখা গেল একজন বলিষ্ঠ লোক মিশার মুখ চেপে ধরে হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে নিয়ে যাচ্ছে। মিশার সাদা গাউনটা ঘাস আর ধুলোয় লুটোপুটি খাচ্ছে। রায়ান পাগলের মতো দৌড় দিল। রায়ানের রণমূর্তি আর পিস্তলের ক্লিক করার শব্দ শুনে লোকটা ভয় পেয়ে মিশাকে ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে সামনের অপেক্ষায় থাকা একটা গাড়িতে উঠে পালালো। রাহাত, আহ না, গাড়ি নিয়ে ধাওয়া কর, ওকে আমার জানতে চাই। রায়ানের গর্জন পুরো বাগান কাঁপিয়ে দিল। রাহাত আর অহনা এক মুহূর্ত নষ্ট না করে পার্কিং থেকে গাড়ি বের করে টায়ারের ধোঁয়া উড়িয়ে ওই কালো মাইক্রো বাসটার পেছনে ছুটল। রায়ান দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা মিশাকে কোলে তুলে নিল। মিশার সাদা গাউনের একাংশ ছিঁড়ে গেছে, গলায় নখের আঁচড়। সে ভয়ে থরথর করে কাঁপছে আর রায়ানের শার্ট খামচে ধরে হেঁচকি তুলে কাঁদছে। রায়ান তাকে বুকের মাঝে পিষে ধরল। তার নীল চোখ তখন খুনের নেশা। রায়ানের সেই আদিম হিংস্রতা দেখে মিশার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে দেখল যে লোকটা তাকে ধরে নিয়ে যাচ্ছিল। রায়ান তাকে পৈশাচিক আক্রোশে ওখানেই নিথর করে দিল। রক্তের সে গরম তপ্ত গন্ধ আর রায়ানের চোখে খুনের নেশা, সব মিলিয়ে মিশার মনে হলো সে কোনো মানুষের সামনে নয়, বরং এক ভয়ঙ্কর জানোয়ারের সামনে দাঁড়িয়ে আছে। মিশার চোখে এখন আর আতঙ্ক নেই, আছে চরম ঘৃণা। সে রায়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক পা পিছিয়ে গেল। রায়ানের প্রতি তার শেষ শ্রদ্ধাটুকু আজ সেই রক্তের স্রোতে ভেসে গেছে। মনে মনে বলল, এ কেমন রূপ আপনার! আপনি শিক্ষক হওয়ার যোগ্যই নন। রায়ান হুট করে মিশার একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। মিশা সরে যেতে চাইলে রায়ান এক ঝটকায় তার কবজি চেপে ধরল। লোহার মতো শক্ত সেই মুঠি। মিশাকে একরকম হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড় করালো সে। মিশা প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে উঠল, ছাড়ুন, হাত ছাড়ুন আমার! কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেন করছেন এইসব? রায়ান অদ্ভুত রকম শান্ত, কিন্তু সেই শান্ত ভাবের ভেতরে এক প্রলয় লুকিয়ে আছে। সে নিচু স্বরে বরফের মতো শীতল গলায় জবাব দিল, বাড়তি কথা আমার একদম পছন্দ না মিশা, চুপচাপ গাড়িতে ওঠো। তাতে আমার কি? আমি কেন আপনার কথা শুনবো? যেতে দিন আমায়।
রায়ান আর তর্কের অবকাশ রাখল না। সে মিশাকে পাজা খোলা করে কোলে তুলে নিল। মিশা ছটফটানিকে তুচ্ছ করে সে তাকে গাড়ির পেছনের সিটে চুড়ে দিল। তারপর সিটের ওপর ঝুঁকে পড়ে হিংস্র চোখে তাকিয়ে বলল, এখানে আর এক মুহূর্ত নয়। বেশি লাফালাফি করলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাবো। শান্তি বসে থাকাটাই তোমার জন্য মঙ্গল। মিশা তখন উন্মাদিনীর মতো বলল, লাভ লসের হিসেব আমি করি না। আমাকেও কি মেরে ফেলবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি তো একজন খুনি। আমি বিশ্বাস করতে পারছি না স্যার, আপনি এতটা নীচ। স্যার সম্বোধনটা শুনে রায়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে আচমকা মিশার গায়ের ওড়নাটা টেনে নিল। মিশা কিছু বুঝে ওঠার আগেই রায়ান সেই ওড়না দিয়ে মিশার মুখটা শক্ত করে বেঁধে ফেলল। তারপর পকেট থেকে একটা সরু দড়ি বের করে ওর হাত দুটো বেঁধে দিল। মিশা কেবল গোঙাতে লাগলো। তার দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রায়ান এক মুহূর্ত দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। টায়ারের বিকট ঘর্ষণে ধোঁয়া উড়িয়ে গাড়িটা ইয়োকোহামা ছেড়ে কাওয়ামাকুরার সেই নির্জন ডুপ্লেক্সের দিকে ছুটল। রায়ানের গাড়ির স্পিডোমিটার তখন কাঁপছে, আর মিশার প্রতিটি ছটপটানি তাকে যেন আরো বেশি উন্মাদ করে তুলছে। ভয় আর আতঙ্কে সেই প্রলয়ঙ্কারী ঝড়ে মিশা কখন জ্ঞানহীন হয়ে পড়েছিল তার কোনো হিসেব নেই। জ্ঞান ফিরতেই সে এক অস্বস্তিকর নিস্তব্ধতা অনুভব করল। চোখ মেলে দেখল সে কামাকুরার সেই রহস্যময় ডুপ্লেক্সের সেই গোপন কক্ষে শুয়ে আছে। ঘরের এক কোণে একটি আবছা হলুদ আলো জ্বলছে, যা পরিবেশটাকে আরো বেশি রহস্যময় আর গা ছমছমে করে তুলেছে। মিশা সারা শরীর থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক যেন সহস্র বজ্রপাত হচ্ছে। মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই বীভৎস খুনের দৃশ্য আর রায়ানের সেই হিংস্রতা। সে ডুকরে কেঁদে উঠল। রায়ানের প্রতি তার বিতৃষ্ণা এখন হিমালয়ের সমান। নরপশু, আপনি একজন খুনি। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে সে চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল সামনের দেওয়ালে। বিশাল একটা দেয়াল জুড়ে মখমলের ভারী পর্দা দিয়ে কিছু একটা ঢাকা। কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণে মিশা টলমল পায়ে দেওয়ালটির দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে পর্দার রশিটা ধরে এক হ্যাঁচকা টানে তা সরিয়ে দিল। মুহূর্তেই মিশার পৃথিবী ঘূর্ণন যেন থেমে গেল। বিশাল ক্যানভাস জুড়ে ফুটে আছে তারই প্রতিচ্ছবি, তার সেই পরিচিত মায়াবী চোখ, তার সেই স্নিগ্ধ চাউনি। আমার ছবি এইখানে কেন? অবিশ্বাসে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার বিস্ময় তখন আকাশচুম্বী। সে আরও পিছিয়ে যেতে গিয়ে ধাক্কা খেল পিছনের দেওয়ালের সাথে লাগানো একটি বড় বোর্ডের ওপর। ঘুরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে চৌধুরী পরিবারের প্রতিটি সদস্যের ছবি, বাড়ির নকশা আর প্রতিটি পদক্ষেপে সূক্ষ্ম প্ল্যান পিন দিয়ে আটকানো। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানে জেরিন চৌধুরীর একটি পুরনো মলিন ছবি, খুব যত্ন করে রাখা, যার ওপর লাল কালিতে গোল দাগ দেওয়া। ডায়েরির কিছু ছেঁড়া পাতা, জাপানের সেই পথ দুর্ঘটনার ইনভেস্টিগেশন রিপোর্ট, আর আহানের ওপর হওয়া হামলার প্রতিটি ডিটেইল সেখানে সাজানো। মিশা বুঝতে পারল রায়ান কোনো সাধারণ শিক্ষক বা অপরিচিত খুনি নয়। সে বছরের পর বছর ধরে চৌধুরী বাড়ির প্রতিটি স্পন্দন মেপে এসেছে। তার এই গোপন কক্ষটি আসলে একটি শিকারীর আস্তানা, যেখানে মিশা কেবল তার আসক্তি নয়, বরং এক বিশাল দাবার গুটি। কে আপনি? রায়ান কাদেরি? আমাদের সাথে আপনার সম্পর্কটা কি? মিশা চিৎকারে ঘরের দেয়ালে প্রতিধ্বনি হলো। তার মনে হলো সে এক ভয়াবহ মরণ ফাঁদে আটকা পড়েছে, যার প্রতিটি সুতো রায়ানের নীল চোখের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে। হঠাৎ কারোর পায়ের শব্দে আটকে ওঠে মিশা। গা ঘামে চুপচুপে হয়ে আছে, মুখে ভয়ের ছাপ। খাবার হাতে সেখানে প্রবেশ করে রায়ান। পরনে সাদা রঙের টি শার্ট, কালো ট্রাউজার। দু এক পা করেই সে মিশার দিকে এগোয়। মিশার মুখের ভয়ের ছাপ স্পষ্ট। মিশা পেছনের দিকে পেছাতে থাকে। রায়ান সামনে এসে খাবারটা টেবিলের ওপর রাখলো। এক বাস্টার্ডের কারণে কি হাল করেছিস নিজের? ইচ্ছে করছে চড়িয়ে গাল লাল করে ফেলতে। কে বাস্টার্ড? কি বলছেন আপনি? আহান ভাইকে বাস্টার্ড বলার সাহস কোথায় পেলেন আপনি? আর আপনি এত এত কিছু জানলেন কি করে? রায়ান আর একটা কথাও না বলে জোর জবস্তি করে মিশা খাবারটা শেষ করলো। তারপর প্লেটটা নিয়ে নিচে চলে যায় সে। ঘরটা অদ্ভুত হওয়ায় এখন দিন নাকি রাত বুঝতে পারছে না মিশা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে রাহান এখান থেকে গেছে। মিশার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই রায়ান? কি ভাবছ? কে আমি?
সে ধীরে ধীরে এসে মেঝেতে বসে থাকা মিশার একেবারে মুখোমুখি বসে। মিশা রায়ানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। হ্যাঁ, কে আপনি? কি আপনার আসল পরিচয়? রায়ান কাদেরি, রুবায়েত কাদেরের একমাত্র ছেলে রায়ান কাদেরি। মিশা অবাক হয়ে রায়ানের দিকে তাকায়। রায়ান আগে থেকেই মিশার দিকে তাকিয়েছিল। এতে করে ওই নেশালো নীল চোখের মালিকের সঙ্গে চোখাচোখি হয় মিশার, কিন্তু সে চোখ নামায় না। রায়ান মিশার চোখের দিকে তাকিয়েই আবার বলতে শুরু করে, আহমেদ কাদেরি বিশাল ক্ষমতার অধিকারী সে, কিন্তু চৌধুরী বাড়ির রায়হান চৌধুরীর সাথে ছিল তার দ্বন্দ্ব। রায়হান চৌধুরী তিল তিল করে গড়ে তোলা বিজনেসের প্রতি ছিল তার লোলুপ দৃষ্টি। আহমেদ কাদেরির একমাত্র ছেলে রুবায়েত কাদেরি বিশাল বড় রাজনীতিবিদ। সে বাবার ক্ষমতার অপব্যবহার করে সে গড়ে তোলে তার পাপের সাম্রাজ্য। হঠাৎ একদিন তার নজর যায় চৌধুরী বাড়ির রায়হান চৌধুরীর একমাত্র কন্যা জেরিন চৌধুরীর ওপর। রুবায়েত তার দলবল নিয়ে যায় চৌধুরী বাড়ি। রায়হান চৌধুরীর কাছে চায় তার একমাত্র কন্যাকে। রায়হান চৌধুরী সেদিন চুপ থাকলেও চুপ থাকেনি রায়হান চৌধুরীর 3 পুত্র। তারা তাদের একমাত্র বোনকে তাদের শত্রু এই নরপশুর কাছে কিছুতেই দেবে না। এতে করে রুবায়েত সেদিন খুব ঠান্ডা মাথায় তাদের রাগ ঝাড়ল রায়হান চৌধুরীর ওপর। রায়হান চৌধুরীকে খুন করে চৌধুরী বাড়ির বিশাল বড় পুকুরে সেদিন ঠাঁই পেল চৌধুরী বাড়ির বড় কর্তার রায়হান চৌধুরীর লাশ। তারপর 3 ভাইয়ের সামনেই জেরিনকে তুলে নিয়ে যায় রুবায়েত। তারপর চলে জেরিন চৌধুরীর ওপর নির্মম অত্যাচার। তার কিছুদিন পর জন্ম হয় রায়ান কাদেরির। ধীরে ধীরে বড় হয় সে। রুবায়েত তাকে নিজের মতো তৈরি করতে থাকে। তার পাপের রাজ্যের উত্তরাধিকারী সে। চোখের সামনে মায়ের নির্যাতন দেখেও কিছু করতে পারেনি রায়ান। তার কিছুদিন পর জন্ম হয় জেবার। মেয়ে হওয়ার সংবাদ শুনেই রুবায়েত সেখানেই খুন করে জেরিন চৌধুরীকে। তাতে আহমেদ কাদেরি আটকাতে গেলে জন্মদাতা পিতাকেও ছাড়েনি রুবায়েত। কিন্তু সেদিন চুপ থাকেনি ছোট্ট রায়ান। সদ্যজাত বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় চৌধুরী বাড়ি। বোনকে তুলে দেয় রফিক চৌধুরীর হাতে। তারপর সেখান থেকে নিরুদ্দেশ হয় সে। রাস্তা রাস্তায় ঘোরে সে। এমনও দিন গেছে রায়ানের পেটে কোনো দানা পানি পড়েনি। রুবায়েত অনেক খুঁজেছে তাকে, কিন্তু রায়ান ধরা দেয়নি। যে রুবায়েত তার মাকে খুন করেছে সেই রুবায়েতকে ছাড়বে না রায়ান। একদিন রাস্তার পাশে বসেছিল সে। হঠাৎ রাস্তার পাশে একটা লোকের হাত থেকে একটা ব্রিটকেস নিয়ে পালিয়ে যায় একটা লোক। রায়ান সে ব্রিটকেসটা ফিরিয়ে এনে দিলে সেই লোকটা তাকে তার বাড়ি নিয়ে যায়। বাড়িতে গেলে রায়ান জানতে পারে লোকটা সায়েন্টিস্ট। তার 2 সন্তান রাহাত আর অহনা। ওরা যমজ। ওদের জন্মের সময়ই ওদের মা মারা যায়। রাহাত, অহনা রায়ানের সমবয়সী। ওরা রায়ানকে পেয়ে ভীষণ খুশি। তারা মূলত জাপান থেকে এখানে কিছুদিনের জন্য এসেছে। রায়ান সেখান থেকেই রাহাত আর অহনার সাথে লুকিয়ে জেবাকে কতবার দেখতে গেছে। জেবা তার একমাত্র ছোট বোন। বোনটার জন্য খুব মায়া হতো রায়ানের। হঠাৎ একদিন শুনতে পায় চৌধুরী বাড়িতে আরও একজন নতুন অতিথি আসছে। রায়ান লুকিয়ে গেছে তাকে দেখতে। তারপর সে জানতে পারে তার নাম মালিহা চৌধুরী মিশা। তারপর হঠাৎ একদিন ডক্টর জুনায়েদ তাদের সবাইকে নিয়ে জাপান চলে যায়। রায়ানের ভীষণ খারাপ লাগে। লুকিয়ে কত কেঁদেছে সে। তারপর প্রায় 10 বছর কেটে যায়। তখন রায়ানের বয়স 21। বাংলাদেশে ফিরে রায়ান আর রাহাত। রায়ান খবরের কাগজ দেওয়ার লোক সেজে প্রবেশ করে চৌধুরী বাড়ি। কাগজ নেওয়ার জন্য এসেছিল সেদিন মিশা। মিশার সাথে লুকিয়ে অনেক গল্প করলো ওই দিন রায়ান। সাথে জেবাও ছিল। রায়ান যাওয়ার সময় দুজনকেই বলে গেছে বাড়ির কাউকে যেন তার ব্যাপারে না বলে। মিশা তখন বয়স মাত্র 10। তার প্রতি অস্বাভাবিক টান অনুভব করে রায়ান। তখন থেকেই পুরো চৌধুরী বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা মানুষ, প্রতিটা পদক্ষেপের ওপর নজরে আছে রায়ানের। এমনকি বাংলাদেশের বিজনেস সহ জাপানের বিজনেসে প্রতিটা জায়গার প্রতিটা গুরুত্বপূর্ণ স্টাফ রায়ানের লোক। এমনকি চৌধুরী বাড়ির দারোয়ান পর্যন্ত রায়ানের বরাদ্দকৃত লোক। রুবায়েতের প্রতি নজর তো আছেই। মিশার প্রতিটা পদক্ষেপ রায়ানের নখদর্পণে। মিশার জন্য উন্মাদ সে। এজন্যই তো অহনার সাহায্যে আহানের জীবনে আগমন ঘটায় নীলার। মিশার জন্মের পর থেকেই তার প্রতি অধিকার লেখা হয়ে গেছে। আর সেই অধিকারের মালিক স্রেফ রায়ান কাদেরি। তোর জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, নিজেকে সংযত রেখেছে। তোর জন্য আমার মনে কখন ভালোবাসা জন্মেছে আই ডোন্ট নো, বাট বিলিভ মি, ফার্স্ট যেদিন তোকে দেখলাম আমার অন্যরকম মায়া কাজ করেছে। এতগুলো বছর তোকে প্রোটেকশন দেওয়ার জন্য নিজেকে পবিত্র রাখা। বিলিভ মি, I don't know what is love, but you are mine, only mine.
তোর আর আমার মাঝে যে আসবে তাকে ছিন্ন ভিন্ন করতে আমার মস্তিষ্কে একবারও ভাববে না। রায়ানের বলা কথাগুলো শুনে অবাক হতভম্ব মিশা। তাহলে তার পুরো জীবনটাই কি রায়ানের সাজানো কোনো দাবার বোর্ড? হঠাৎ মিশার সামনেই দড়ি বাজায় রায়ান। এতে করে মিশা রায়ানের দিকে তাকায়। রায়ান মিশার দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে ফিসফিস করে বলে। আই লাভ ইউ ডার্ক মেরি। মিশা দ্রুত উঠে দাঁড়ায়। মিশাকে চুপ থাকতে দেখে রায়ান একটা সিগারেট ধরায়। ভালোবাসি নাইবা বললে ঘৃণাটুকুই করো। তোমার তো ঘৃণাই আমি ভালোবাসা হিসেবে গ্রহণ করব। মিশা হঠাৎ রায়ানের দিকে এগিয়ে এসে রায়ানের টি শার্ট শক্ত করে ধরে খানিকটা পা উঁচু করে দাঁড়ায়। অশ্রুসিক্ত গলায় বলে। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন আমার আব্বুর খুনি কে। আপনি জানেন তাই না? বলুন না কে আমার আব্বুর খুনি। রায়ান হাতে সিগারেটটা মেঝেতে ফেলে মিশার দিকে নিশালো চোখে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে জবাব দেয়। পরে বলবো, আজকের পুরোনো কাসুন্দি ঘাটের মুড নেই। বলেই মিশার গায়ের ওড়নাটা মাথায় দিয়ে দেয় রায়ান। তারপর কোলে তুলে নেয় মিশাকে। রুমের বাইরে চলে যায়। মিশা ছটপট করতে থাকে। ছাড়ুন আমায়, ছাড়ুন। ছাড়ার জন্য তুলে আনেনি। আমি ঘৃণা করি আপনাকে রায়ান কাদেরি, ছাড়ুন আমাকে। বলেই জোরে জোরে চিৎকার করে মিশা। রায়ান ফিচেল হেসে বলে। আই হেট ইউ টু।